আসসালামু আলাইকুম। পরবর্তী পাঠ ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার নাম্বার 4 এন্ড চ্যাপ্টার নাম্বার 5 অল অবজেক্টিভ প্রশ্ন। বই পাবলিকেশন হচ্ছে স্যাট পাবলিকেশন। পাঠ নম্বরে সব অল অবজেক্টিভ প্রশ্নগুলো আমি করাবো, অর্থাৎ অল অবজেক্টিভ যত এমসিকিউ, এক কথায় উত্তর, শূন্যস্থান, ডান দিক বাঁ দিক এবং সত্য মিথ্যা সবগুলোই করাবো। পার্ট নাম্বার 4 আর চ্যাপ্টার নাম্বার 4 এ আছে তাপের ঘটনাসমূহ এবং চ্যাপ্টার নাম্বার 5 আছে লাইট বা আলো। তো প্রথমে চ্যাপ্টার নাম্বার 1 এ এক মার্কে সমস্ত প্রশ্ন উত্তর করব। তো ভালো করে লক্ষ্য করে এবং শোনো। পেজ নম্বর 34 ফিজিক্যাল সায়েন্স ছায়া প্রকাশনী। এক নম্বর প্রশ্ন বলছে এদিকে আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্র সংকেত। এ দাগেরটা অপশন হচ্ছে থিটা ইনভার্স, বি দাগেরটা অপশন হচ্ছে থিটা 2 ইনভার্স, আর সি দাগেরটা অপশন হচ্ছে এল থিটা ইনভার্স, আর ডি দাগেরটা অপশন হচ্ছে এল কিউ থিটা ইনভার্স। সঠিক উত্তর হবে থিটা ইনভার্স, অর্থাৎ আয়ত প্রসারণ গুণাঙ্কের মাত্র সংকেত হচ্ছে থিটা ইনভার্স। 2 নম্বর প্রশ্ন বলছে গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা ধরা হয় 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 কেলভিন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এ দিক আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, বি দিকে আছে 0 ডিগ্রি কেলভিন, সি দিকে আছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং ডি দিকে আছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। সঠিক উত্তর হচ্ছে কি সি দিকেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা ধরা হয়। 3 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত কোনটি ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় পারদ, প্রথম অপশন, দ্বিতীয় তামা, তৃতীয় দুধ ও চতুর্থ জল। অর্থাৎ ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় 1 নম্বর হচ্ছে পারদ, বি দাগে হচ্ছে পারদ তামা, সি দাগে অপশন হচ্ছে দুধ, আর ডি দাগে অপশন হচ্ছে জল। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে জল। জলে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়। 4 নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ধাতুর পরিবাহিতা সবচেয়ে বেশি? বলছে নিচে 4টা অপশন আছে, তার মধ্যে কোন ধাতুটির পরিবাহিতা সবচেয়ে বেশি? এ দাগে অপশন আছে তামা, বি দাগে অপশন আছে লোহা, সি দাগে অপশন আছে রূপ, আর ডি দাগে অপশন আছে সোনা। অর্থাৎ উত্তর সঠিক উত্তর হচ্ছে রূপোর হচ্ছে ধাতু পরিবাহিতা সবচেয়ে বেশি। কার? রূপ। সি দাগের অপশন সঠিক। 5 দাগে বলছে কঠিন দৈর্ঘ্যের প্রসারণ কিসের উপর নির্ভর করে? 1 নম্বর প্রাথমিক দৈর্ঘ্য, 2 নম্বর উষ্ণতা বৃদ্ধি, 3 নম্বর উপাদান। 4 নম্বর বলছে উপাদান, ডি নম্বর বলছে এ বি সি ডি সবকটি। অর্থাৎ সঠিক উত্তর হবে ডি এরটা, এ বি সি সবগুলোই, সবকটি। 5টা গেল এমসিকিউ প্রশ্ন। এরপরে এমসিকিউ নাম্বার 6 নম্বর এমসিকিউ। দেখো 6 নম্বর এমসিকিউ কি বলছে। 6 নম্বর এমসিকিউ 6 দাগেরটা বলছে কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 27 into 10 to the minus 6 per Celsius ইনভার্স হলে ফারেনহাইট স্কেলে তার মান হবে 12 into 10 to the minus 6 ফারেনহাইট ইনভার্স 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 16 into 10 to the minus 6 ফারেনহাইট ইনভার্স, আর সি দাগের অপশন হচ্ছে 15 into 10 to the minus 6 ফারেনহাইট ইনভার্স, আর ডি দাগের হচ্ছে 18 into 10 to the minus 6 ফারেনহাইট ইনভার্স। অর্থাৎ সঠিক উত্তর হবে সি। সঠিক উত্তর হবে সি, 15 into 10 to the power minus 6 ফারেনহাইট ইনভার্স, 10 to the power minus 6 ফারেনহাইট ইনভার্স। 7 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি উষ্ণতা বাড়লে কার্যত প্রসারণ হয় না? মানে উষ্ণতা বাড়লে প্রসারণ ঘটে না, বলছে নিচের কোনটি? 7 থেকে এর আগে অপশন আছে লৌহ, তারপর নিকেল, বি দাগে নিকেল,
নিকেল, সি দাগে আছে তামা, আর ডি দাগে আছে কি ইনভার। ইনভার সঠিক উত্তর হবে ডি এরটা ইনভার। ইনভারে উষ্ণতা বাড়ালেও কার্যত প্রসারণ ঘটে না। যেগুলো অপশন বড় বড় আছে সেই অপশনগুলো আমি লিখবো না, সেখানে সঠিক অপশনগুলো আমি তুলে ধরবো, আর যেগুলো ছোট ছোট অপশন আছে সেগুলো আমি তুলে ধরবো। আদর্শ পরিবেশ তাপ পরিবাহকের মান 0, 1 নম্বর অপশন বলছে 0, বি দাগে অপশন বলছে 1, সি দাগে অপশন বলছে 100, আর ডি দাগে অপশনে বলছে ইনফিনিটি। অর্থাৎ আদর্শ পরিবেশ তাপ পরিবাহকের মান হয় কত? 1। 9 নম্বর প্রশ্ন, 9 দাগের প্রশ্ন বলছে আদর্শ অন্তরকের তাপ পরিবাহকের মান কত? আদর্শ অন্তরকের তাপ পরিবাহকের মান 1 নম্বর বলছে 0, বি দাগে বলছে 1, সি দাগে বলছে 100, ডি দাগে বলছে ইনফিনিটি। অর্থাৎ এখানে সঠিক উত্তর 0। অর্থাৎ আদর্শ অন্তরকের তাপ পরিবাহকাঙ্ক 0 আর আদর্শ পরিবাহী তাপ পরিবাহকাঙ্ক 1। 10 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটির উপর ধাতুর পরিবেশের উপর নির্ভর করে? 1 নম্বর উপাদান, 1 নম্বর প্রশ্ন উষ্ণতা, 2 নম্বর দৈর্ঘ্য, 3 নম্বর উপাদান, ডি নম্বর প্রস্থচ্ছেদ। অর্থাৎ সি দাগের অপশনটা সঠিক, অর্থাৎ উপাদানের উপর। উপাদানের উপর বা উপাদানের প্রকৃতি। কি বস্তুটি কি উপাদান দিয়ে তৈরি? লোহা, তামা, ইট, পাথর কোন বস্তু বা কোন জিনিস দিয়ে তৈরি সেটার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ এমসিকিউ প্রশ্ন শেষ। এবার বিভাগ খ যাবে, বিভাগ ক শেষ হলো। তড়িৎ বিভাগ ক শেষ হলো। তাপের ঘটনাসমূহ এবং বিভাগ খ এই কথায় উত্তর। এক কথায় উত্তর বলছে লোহার 12 টেম্পারেচার, লোহা আলফা ইকুয়াল টু 12 × 6 পার সেলসিয়াস সেন্টিগ্রেড বলতে কি বোঝো? বলছে 12 ইনটু লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, লোহার আলফা মানে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, লোহার আলফা ইকুয়াল টু 12 ইনটু 10 টু দি পাওয়ার -6 সেন্টিগ্রেড সেলসিয়াস ইনভার্স বাই সেলসিয়াস, ডিগ্রি বাই সেলসিয়াস। এত বলতে কোন লোহার কোন দণ্ডের উষ্ণতা কোন দণ্ডের উষ্ণতা কোন দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে, উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্য দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্য নয় দৈর্ঘ্যের আর কি, প্রাথমিক দৈর্ঘ্যের 12 × 10⁻⁶ অংশ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। অংশ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ পার সেকেন্ড বলতে বোঝায় কোন দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যে 12 × 10⁻⁶ অংশ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। 2 জায়গায় প্রশ্ন বলছে কি কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলা হয়? অবশ্যই তোমরা বই দেখে লিখে নেবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আছে তোমার পেজ নম্বর 29 পেজে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং হচ্ছে কি ক্ষেত্র প্রসারণ, আমি বুঝিয়ে দিচ্ছি। 2 নম্বর হচ্ছে 29 পেজ, 3 নম্বর 29 পেজ। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, যেমন এই একটা দণ্ড কঠিন পদার্থ, এই কঠিন পদার্থকে তাপ দিলে একটা এর আয়তন দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, অর্থাৎ তাপ দিলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। যেমন কি আমি একটা লোহাকে তাপ দিলে সেটা কি হবে? ঘাওয়ালে একটু আয়তনে বা দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। একে বলা হয়
দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ কোনো কঠিন পদার্থকে তাপ দিলে যে দৈর্ঘ্যে প্রসারণ করে তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। আর যতটা বৃদ্ধি পায় অর্থাৎ যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে, এখানে প্রাথমিক এই অবস্থায় ছিল এবং এইটুকু বৃদ্ধি পেয়েছে, এটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ যতটা ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এটা বই থেকে পড়ে নেবে। এরপরে 4 দাগের প্রশ্ন, 3 দাগ গেল, 4 দাগ এক কথার উত্তর করছি। 4 দাগ এক কথার উত্তর। 4 দাগ বলছে তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের নাম হচ্ছে পারদ। 5 নম্বর বলছে শূন্য স্থানে তাপ পরিবাহিতার মান কত? শূন্য স্থানে তাপ পরিবাহিতার মান হচ্ছে 0। শূন্য স্থানে তাপ পরিবাহিতার মান হচ্ছে 0। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? 6 নম্বর বলছে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। আর আপাত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে নিজস্ব বৈশিষ্ট্য। তরলে আপাত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে নিজস্ব বৈশিষ্ট্য। 7 নম্বর তাপ পরিবাহিতার এসআই একক কি? ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। তাপ পরিবাহিতার একক ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। 8 দাগের প্রশ্ন বলছে উচ্চ তাপ পরিবাহিত বিশিষ্ট একটি অধাতুর নাম। গ্রাফাইট। 9 নম্বর প্রশ্ন বলছে গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলা হয়? গ্যাসের আয়তন গুণাঙ্ক তোমরা বই থেকে পড়ে নেবে। গ্যাসের আয়তন গুণাঙ্ক পেজ নম্বর হচ্ছে 31 পেজ, বই থেকে পড়ে নেবে। সায়ন প্রকাশনী বুক। কারণ আমি একবার বুঝে দিচ্ছি, বলছে চাপ স্থিতিকে নির্দিষ্টভাবে কোনো গ্যাসের উষ্ণতা 0 থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করলে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ ঘটে। অর্থাৎ বলছে চাপ স্থির রাখবো, চাপ স্থিরকে একটি নির্দিষ্টভাবে কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওই গ্যাসের প্রতি একক আয়তনে আয়তন প্রসারণ যতটা ঘটে তাকে বলা হয় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আমি আরেকবার বলছি, চাপ স্থিরকে একটি নির্দিষ্টভাবে কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওই গ্যাসের প্রতি একক আয়তনে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যতটা বৃদ্ধি পায় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। বাস, এক প্রান্তের প্রশ্ন শেষ। এবার ডান দিক বাদিক, ডান পক্ষ বাম পক্ষ লেখা আছে, তোমরা অবশ্যই সেটা পরীক্ষাতে ডান দিক বাদিক থাকলে ডান দিক বাদিক লিখবে, এ স্তম্ভ বি স্তম্ভ থাকলে এ স্তম্ভ বি স্তম্ভ লিখবে। আমি এখানে এ ও বি স্তম্ভ দ্বারা লিখবো, কারণ এ আর বি দিয়ে আমার তাড়াতাড়ি করা হবে, কারণ লিখতে সময় লাগবে। 1 নম্বরে বলছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 দাগেরটা বলছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক। 3 নম্বরে বলছে আপত প্রসারণ গুণাঙ্ক। সারণ গুণাঙ্ক। 4 নম্বর অপশন বলছে চাপ প্রসারণ গুণাঙ্ক। চাপ প্রসারণ গুণাঙ্ক। ব্যাস, এবার আমি সঠিক উত্তরটা বেছে নেব। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ঘটে কেবলমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে, অর্থাৎ সঠিক উত্তর ডি, কঠিন পদার্থের ধর্ম। কঠিন পদার্থের ধর্ম ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেখা যায় কি কঠিন পদার্থের ধর্মের ক্ষেত্রে। এরপর আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখা যায় কি যে কোনো পদার্থের ক্ষেত্রে। আয়তন প্রসারণ গুণাঙ্ক সি দাগের সঠিক যে কোনো পদার্থের ক্ষেত্রে। যে কোনো পদার্থের ক্ষেত্রে। এরপর বলছে আপত প্রসারণ গুণাঙ্ক দেখা যায়। আপত প্রসারণ গুণাঙ্ক দেখা যায় কেবলমাত্র তরল ক্ষেত্রে প্রযোজ্য। এই দাগেরটা কেবলমাত্র তরলের ক্ষেত্রে প্রযোজ্য। তরলের ক্ষেত্রে
ক্ষেত্রে প্রযোজ্য প্রয়োজ্য। এরপরে এ বি দাগেরটা পড়ে থাকছে, তাহলে বি দাগেরটা কি হবে? চাপ প্রসারণ গুণাঙ্ক। বি দাগেরটা বি দাগ হচ্ছে বলছে কেবলমাত্র গ্যাসের ধর্ম, কেবলমাত্র গ্যাসের ধর্ম, কেবলমাত্র গ্যাসের ধর্ম। অর্থাৎ রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড করে দিলাম। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেখা যায় গঠিত পদের ক্ষেত্রে, আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখা যায় যে কোনো পদের ক্ষেত্রে, আপাত প্রসারণ গুণাঙ্ক ঘটে কেবলমাত্র তরলের ক্ষেত্রে প্রযোজ্য, চাপ প্রসারণ গুণাঙ্ক কেবলমাত্র গ্যাসের ধর্ম। এরপরে শূন্যস্থান। আমি শূন্যস্থানে জাস্ট উত্তরটা লিখবো এবং প্রশ্নটা বলবো, তোমরা বই দেখে প্রশ্ন মিলাবে উত্তর করবে। শূন্যস্থান, শূন্যস্থান এক দাগে বলছে যে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত? গ্যাসের আয়তন গুণাঙ্কের মান 1/273 সেন্টিগ্রেড ইনভার্স। 2 নম্বর প্রশ্ন বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক ড্যাশের এককের উপর নির্ভরশীল, উষ্ণতার এককের উপর নির্ভরশীল। উষ্ণতা, শূন্যস্থানে হবে উষ্ণতা। 3 নম্বরে বলছে তাপ পরিবাহীর মাত্রার সংকেত কত? তাপ পরিবাহীর মাত্রার সংকেত হচ্ছে কে। 4 নম্বর প্রশ্ন পদার্থের তাপ পরিবাহিত ক্ষমতা ড্যাশ বলে? তাপ পরিবাহিতা বলা হয়। পদার্থের তাপ পরিবহন ক্ষমতাকে বলা হয় তাপ পরিবাহিতা। কি বলা হয়? তাপ পরিবাহিতা। তাপ পরিবাহিতা বলা হয়। এরপরে সত্য মিথ্যা ভালো করে দেখে নাও। শূন্যস্থানে বলছে, আরেকবার প্রশ্নগুলো বলছি, গ্যাসের আয়তন গুণাঙ্কের মান হচ্ছে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক উষ্ণতার এককের উপর নির্ভরশীল। তাপ পরিবাহিতার মাত্রার সংকেত কে এবং পদার্থের তাপ পরিবহন ক্ষমতা হচ্ছে পদার্থের তাপ পরিবহন ক্ষমতাকে বলে তাপ পরিবাহিতা। এরপরে সত্য মিথ্যা। কোনটা সত্য কোনটা মিথ্যা আমি জাস্ট সত্য মিথ্যাটা উল্লেখ করব প্রশ্ন নাম্বার দিয়ে, বয়স আগে বেলাবে। 1 নম্বর বলছে গ্যাসের আপাত প্রসারণ লক্ষ্য করা যায়। মিথ্যা। 2 নম্বর বলছে তাপ প্রয়োগে তরল শুধুমাত্র আয়তনের প্রসারণ ঘটে। সত্য। 3 নম্বর কঠিনের তুলনায় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক খুবই কম। মিথ্যা। বেশি হয়, এটা বলছে কম, তা মিথ্যা। 4 নম্বর অভিকর্ষীয় বিপরীতে তাপের পরিমাণ ঘটতে পারে। অভিকর্ষীয় বিপরীতে তাপের পরিমাণ ঘটতে পারে, এটাও মিথ্যা। ঘটতে পারে না, মিথ্যা। এরপরে আলো চ্যাপ্টার দেখো, চ্যাপ্টার নাম্বার 5, চ্যাপ্টার 5 আলো। চ্যাপ্টার 3 এটা 4 ছিল, এবার চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5 আলো। আলোতে কি বলছে দেখা যাক। আমি জাস্ট উত্তরটা লেখাবো, প্রশ্নগুলো ভালো করে দেখবেন। প্রত্যেকের স্যার যেহেতু বই, স্যার প্রশ্ন পেজ নম্বর হচ্ছে 58 পেজে। এমসিকিউ গুলো বলছি স্যার প্রকাশনী। এমসিকিউ 1 নম্বর প্রশ্ন বলছে কোন গোলীয় দর্পণে ফোকাস দেব এফ ও বক্রতার ব্যাসার্ধ আর এর মধ্যে সম্পর্ক কি? অর্থাৎ অপশন 4টা দেওয়া আছে, সঠিক অপশনটাই আমি লিখবো, কারণ অপশন লিখতে গেলে অনেক বড় জায়গা লাগবে। b f b দাগেরটা সঠিক, f r/2 এটা সঠিক উত্তর, b দাগেরটা সঠিক। 2 নম্বর অবতল দর্পণে মেরু ও মুখ্য প্রকাশের মাঝে কোনো বস্তু থাকলে, অবতল দর্পণে মেরু ও মুখ্য প্রকাশের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব কেমন হয়? সৎ বিবর্ধক, অসৎ খর্বাকায়, সি দাগে সৎ খর্বাকায়, ডি দাগে অসৎ বিবর্ধক। ডি দাগেরটা সঠিক, অসৎ অসৎ বিবর্ধক, অসৎ বিবর্ধিত।
এরপর 3 দাগেরটা, 3 দাগে বলছে গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহার করা হয় অবতল দর্পণ, সমতল দর্পণ, উত্তল দর্পণ, কোনটি না? সঠিক উত্তর উত্তল দর্পণ। 3 দাগেরটা উত্তল দর্পণ, উত্তল দর্পণ। 4 নম্বর বলছে উত্তল দর্পণের সামনে বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব হবে সৎ বিবর্তিত, অসৎ খর্বকায়, সৎ খর্বকায়, অসৎ বিবর্তিত। ডি লেখাটা সঠিক, অর্থাৎ অসৎ খর্বকায়, অসৎ খর্বকায়, অসৎ খর্বকায়। 5 দাগের প্রশ্ন, 5 দেব যে বায়ু থেকে কোন স্বচ্ছ তরলে আলোর প্রতিসরণে আপতন কোণ 60 ডিগ্রি ও প্রতিসরণ কোণ 45 ডিগ্রি, চুক্তি কোণ কত হবে? অর্থাৎ 60 - 45 অর্থাৎ 15 ডিগ্রি। সঠিক উত্তর হচ্ছে সি দাগেরটা 15 ডিগ্রি। এরপর এখানে লিখছি 6 দাগের প্রশ্নের উত্তর। 6 দাগ বলছে যে আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে, আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে আলোর গতিবেগ, তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক। সঠিক উত্তর সি কম্পাঙ্ক। 7 দাগের প্রশ্ন, প্রিজমের আপতন কোণ বাড়তে থাকলে চুক্তি কোণ বাড়ে, প্রথমে কমে পরে বাড়ে, তারপরে 3 নম্বর কমে, ডি দাগে প্রথমে বাড়ে তারপরে কমে, অর্থাৎ সঠিক উত্তর এ বাড়ে। এরপর হচ্ছে 8 দাগের প্রশ্ন। 8 দাগ বলছে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে বর্ণের বিচ্যুতি সর্বাধিক যেটি ঘটে লাল, হলুদ, বেগুনি, সবুজ, অর্থাৎ 3 দাগেরটা বেগুনি বর্ণের বিচ্যুতি সবচেয়ে বেশি ঘটে। বেগুনি বর্ণের আলোর কি চ্যুতি বা বিচ্যুতি সবথেকে বেশি ঘটে, বেগুনি বর্ণের বিচ্যুতি সবথেকে বেশি ঘটে। এমসিকিউ প্রশ্ন শেষ। এরপর আসছে এক কথার উত্তর। এক কথায় উত্তর, এক কথায় উত্তর। 1 নম্বর বলছে অবতল দর্পণে প্রধানার্থে সমান্তরালে আলোকরশ্মি কিরূপ প্রতিফলন হয়? অভিসারের রূপে প্রতিফলিত হয় বা প্রতিফলন হয়। অভিসারী রূপে প্রতিফলন হয়, প্রতিফলন হয়। 2 নম্বর প্রশ্ন বলছে উত্তল দর্পণের বক্রতার কেন্দ্রের দিকে পরিচালিত রশ্মি প্রতিসরণের পর কোন পথে বেঁকে যায়? বক্রতার কেন্দ্রে দিয়ে যায়, বক্রতার কেন্দ্রে দিয়ে যায়, বক্রতার কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্র দিয়ে যায়। 3 দাগেরটা, 3 দাগে বলছে অবতল দর্পণের সামনে কোথাও একটি বস্তু রাখলে বস্তুর বিবর্ধক অসৎভাবে গঠিত হয় মেরু ও ফোকাসের মধ্যে, মেরু ও ফোকাসের মধ্যে, মেরু ও ফোকাসের মধ্যে। 4 নম্বর স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ, উত্তল দর্পণ। 5 দাগের প্রশ্ন লাল ও নীল আলোর জন্য কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ আর ও মিউ ভি হলে কোনটির মান বেশি? মিউ ভি বেশি, মিউ ভি গ্রেটার দেন অবশ্যই মিউ আর। 6টা প্রিজমের ভূমির সমান্তরালে আপতিত রশ্মি প্রতিসরণের পর ভূমির দিকে না প্রান্তের দিকে বেঁকে যায়, প্রান্তের দিকে বেঁকে যায়, প্রান্তের দিকে বেঁকে যায়, বেঁকে যায়, প্রান্তের দিকে বেঁকে যায়। এরপর 7 ও 8 দাগের প্রশ্ন বই দেখে করে নেবে, কারণ সংখ্যা, আলোক কেন্দ্র এবং হচ্ছে কি ফোকাস তল কাকে বলে? মুছে দিলাম। 7 দাগ, 8 দাগ বুক সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে দেখে নেবে। এবং 9টা
9 দাগেরটা বলছে সুস্থ চোখের দূর বিন্দু কোথায় অবস্থিত? অসীমে। অসীম। 10এরটা বলছে কোন মাধ্যমে আলোর বেগ 2 × 10⁻10 মিটার/সেকেন্ড হলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? অর্থাৎ মাধ্যমের প্রতিসরাঙ্ক μ = আমরা জানি c/v। c মানে হচ্ছে শূন্য মাধ্যম আলোর গতিবেগ, v মানে হচ্ছে এখানে বলে দিয়েছে কোন মাধ্যমে আলোর গতিবেগ, c মানে হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড বাই 2 × 10⁸ মিটার/সেকেন্ড। তো 10⁸ মিটার/সেকেন্ড কেটে গেল অর্থাৎ 3/2 অর্থাৎ ভাগ করে 1.5, এটাই आंसर। অর্থাৎ প্রতিসরাঙ্ক হবে 1.5। μ = 11 দাগে বলছে আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ রামধনু। রামধনু 12 দাগের প্রশ্ন আমি এখানে লিখছি, ভালো করে লক্ষ্য করো। কোন ধরনের লেন্স দ্বারা বা লেন্সের দ্বারা বর্ষ দৃষ্টি প্রতিকার করা যায়? অবতল লেন্স। অর্থাৎ এক কথার উত্তর শেষ। এবার যাব আমি ডান দিক বাঁ দিকে। দেখো ভালো করে, মুছে দিচ্ছি আমি আস্তে আস্তে। ডান দিক বাঁ দিক অর্থাৎ এ স্তম্ভ বি স্তম্ভ, আমি ডান দিক বাঁ দিক এ স্তম্ভ বি স্তম্ভ লিখছি। তোমরা পরীক্ষা হলে যা থাকবে তাই লিখবে, যেভাবে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। এক দাগেরটা বলছে আকাশের নীলিমা। লিমা। 2 নম্বর প্রশ্ন বলছে রামধনু। 3 নম্বর আছে পার্শ্ব সরণ। 4 নম্বর আছে দর্পণে গঠিত প্রতিবিম্ব। দর্পণে গঠিত প্রতিবিম্ব। দর্পণে গঠিত প্রতিবিম্ব। বাস, আমি সঠিক উত্তরটা লিখবো। দেখো এই অপশন আছে প্রতিসরণ, অর্থাৎ প্রতিসরণ দেখা যায় কেবলমাত্র পার্শ্ব সরণের ক্ষেত্রে, অর্থাৎ পার্শ্ব সরণ এ প্রতিসরণ। আলোর প্রতিসরণের ক্ষেত্রে পার্শ্ব সরণ দেখা যায়। আলোর প্রতিসরণ মধ্যাহ্ন। এরপরে রামধনু হচ্ছে দেখা যায় বিস্ফোরণ, আলো বিস্ফোরণ। সি দাগেরটা বিস্ফোরণ, শুধু বিস্ফোরণ লেখা আছে, বিস্ফোরণ। এরপরে পার্শ্ব সরণ দেখা যায়, ওটা হলো অর্থাৎ এরপরে কি আছে আকাশের নীলিমা দেখা যায় বিক্ষেপণের জন্য। ডি দাগেরটা বিক্ষেপণ। এর বি দাগেরটা পড়ে থাকছে, বি দাগে আছে প্রতিফলন, অর্থাৎ দর্পণের প্রতিবিম্ব করতে হয় প্রতিফলন। বি দাগেরটা প্রতিফলন। অর্থাৎ ডান দিক বাঁ দিক শেষ। এবার যাব আমি শূন্যস্থানে প্রতিটা প্রশ্ন দ্রুত সহকারে দেখবে, কারণ বইয়ের লাস্টে অর্থাৎ প্রতিটা চ্যাপ্টার লাস্টে প্রশ্নগুলো মাধ্যমিকে প্রায় 40 থেকে 30% আসে এবং উদাহরণ থেকে 30% আসে, আর কিছু আননোন প্রশ্ন থাকে। শূন্যস্থানে কি বলছে? এক দাগেরটা লেন্সের মুখ্য প্রকাশের সংখ্যা কয়টি? এক দাগে একটি মুখ্য প্রকাশ দেখা যায়, একটি। 2 নম্বর প্রশ্ন নিচে নীল কাঁচের উপর লাল কাঁচ রেখে উপর থেকে দেখলে নীল কাঁচকে ড্যাশ রঙে দেখায়, কালো রঙে দেখায়। 3 নম্বর বলছে দিনের বেলায় চাঁদের আকাশের রং ড্যাশ নীল, আকাশের রং হয় নীল। 4 নম্বর ক্যামেরার অভিলক্ষ হিসেবে ড্যাশ লেন্স ব্যবহার করা হয়, উত্তল লেন্স।
উত্তল লেন্স চারটি অপশন আছে। প্রথম অপশনটা একবার বলছি যে আকাশের নীলিমা লেন্সের মুখ্য প্রকাশের সংখ্যা কয়টি? একটি। লেন্সের মুখ্য প্রকাশের সংখ্যা একটি। এবং 2 নম্বর বলছে নীল কাঁচের উপর লাল কাঁচ থেকে উপর থেকে দেখলে নীল কাঁচকে ড্যাশ রঙের মতো মনে হয়, কালো রঙের মতো মনে হয়। দিনের বেলায় যাদের আকাশের রং হয় নীল। এবং 4 নম্বর শূন্য যে ক্যামেরার অভিলক্ষ হিসেবে ড্যাশ লেন্স ব্যবহার করা হয়, অর্থাৎ উত্তল লেন্স ব্যবহার করা হয়। সত্য মিথ্যা? সত্য মিথ্যা? সত্য মিথ্যা? এক জায়গাটা বলছে কাঁচের স্ল্যাবের রশ্মি প্রতিসরণে কোনো চুক্তি ঘটে না। সত্য। অবশ্যই স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর রশ্মি কোনো চুক্তি ঘটে না। সত্য। 2 নম্বর বলছে লম্ব আবর্তনের ক্ষেত্রে স্লেশ সূত্রটি প্রযোজ্য নয়। অবশ্যই সত্য। লম্ব আবর্তনের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য নয়। সত্য। 3 নম্বর বায়ু মাধ্যম অবতরণ লেন্স হলো অভিসারী লেন্স। অবশ্যই সত্য। সত্য। 4 নম্বর অপশন বা 4 নম্বর প্রশ্ন প্রিজম বর্ণ সৃষ্টি করে না। ভুল। প্রিজম বর্ণ সৃষ্টি করে, তার মানে মিথ্যা। প্রিজম বর্ণ সৃষ্টি করে, লেখা আছে বর্ণ সৃষ্টি করে না, তার মানে মিথ্যা। অর্থাৎ আমি চ্যাপ্টার নাম্বার 4 অর্থাৎ তাপের ঘটনাসমূহ এবং চ্যাপ্টার নাম্বার 5 অর্থাৎ আলো বা লাইট, এই চ্যাপ্টার দুটো চ্যাপ্টার প্রত্যেকটা অবজেক্টিভ আমি শেষ করছি। যদি কোনো একটা প্রশ্ন ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে অবশ্যই জানাবে, আমি সেই প্রশ্নের উত্তর অবশ্যই ঠিক করে দেব। আর প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব যারা করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ারটা অবশ্যই করবে যেন অন্য স্টুডেন্ট অর্থাৎ দরকারের মধ্যে অন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে যেন পৌঁছে যায়। সমস্ত স্কুলে বা তোমার আশেপাশে যত মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের কাছে চেষ্টা করে পৌঁছে দেওয়ার এইটুকুই আবেদন। এবং এর পরবর্তী আমি অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সে আমি 5টা চ্যাপ্টার শেষ করলাম। এরপর আস্তে আস্তে বাকিগুলো নিয়ে আসবো। লাইফ সায়েন্সের আমার 5টা টপিক আছে অর্থাৎ 5টা অধ্যায় আছে, তার মধ্যে 5টায় ভিডিও কমপ্লিট, তার মধ্যে 3টে অলরেডি পোস্ট করেছি আর 2টো পোস্ট করতে বাকি আছে, সেটা অবশ্যই পোস্ট করব, কিন্তু একটু দেরিতে পোস্ট করব কারণ একসঙ্গে দিলে সবগুলো নিতে পারবে না। ফিজিক্যাল সায়েন্সের তাই একই, ফিজিক্যাল লাইফ আপাতত এক সপ্তাহ অফ রাখবো। কালকে আমি ফিজিক্যাল সায়েন্সের 4 আর 5 পোস্ট করব বিকেলের দিকে এবং পোস্ট করার পরে আমি পরবর্তী পোস্ট ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের জন্য 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ অফ রাখবো। এবার ম্যাথমেটিক্স এর কিছু পার্টগুলো আমি পোস্ট করতে আস্তে আস্তে শুরু করব। ম্যাথমেটিক্স এর অলরেডি 9টা পার্ট পোস্ট করা হয়েছে আর 9টা পার্ট ভিডিও অলরেডি তৈরি আছে, মানে 9টা চ্যাপ্টার ভিডিও পোস্ট করা হয়ে গেছে আর 9টা চ্যাপ্টার ভিডিও পোস্ট করতে বাকি আছে। টোটাল আমাদের মাধ্যমিকে 26টা ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার, তার মধ্যে 18টা ভিডিও হয়ে গেলে আর 8টা ভিডিও করতে বাকি আছে। সেই ভিডিওগুলো আমি আস্তে আস্তে শেষ করব এবং প্রতিদিন একটা করে ভিডিও পোস্ট করব এবং একটা নির্দিষ্ট টাইমে, সেটা হচ্ছে বিকেল 5টা থেকে 6টার মধ্যে, রেগুলার বিকেল 5টা থেকে 6টার মধ্যে একটা করে ভিডিও আপলোড করব। তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই ভালো করে লক্ষ্য করবে, কারণ ম্যাথমেটিক্স শিখতে হলে 1 নম্বর হচ্ছে তার ম্যাথমেটিক্স সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমি 1 নম্বর দিলাম, স্যার বই দিল, সে অঙ্ক নিয়ে চলে আসলাম, আবার একটা দিলাম বলে, এইভাবে কখনো অঙ্ক শিখবে না। প্রথম হচ্ছে সেই চ্যাপ্টার সম্পর্কে একটা ধারণা ক্লিয়ার করা, যেটা স্যার বলবে স্যারের কাছ থেকে ভালো করে ধারণাটা ক্লিয়ার করে নেবে। সেই চ্যাপ্টার সমস্ত সূত্র বা যেগুলো প্রয়োজন সেগুলো মুখস্থ করবে, সূত্রগুলো বিশেষ করে, এবং উদাহরণ অঙ্কগুলো ভালো করে লক্ষ্য করবে, ভালো করে দেখবে, দেখার পরে এক্সারসাইজের অঙ্কগুলো করার চেষ্টা করবে। আর আমি প্রত্যেকটা ম্যাথমেটিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার, মানে ম্যাথমেটিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার 85 থেকে 95% ম্যাথ করিয়েছি। তো ভালো করে দেখলে আশা করি তোমাদের বুঝতে প্রবলেম হবে না। তো এইগুলো এখানে শেষ করছি। তো শেষ করার আগে লাস্ট যেটা বলা সেটা অবশ্যই বলবো। 1 নম্বর হচ্ছে কি, শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব, এই কটা অবশ্যই করবে। আর এনি প্রবলেমের জন্য আমার এটাই ফোন নম্বর, এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে যোগাযোগ করতে পারো। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার। অথবা ফেসবুকে ম্যাথ উইজডম লার্নিং খোঁজ করলে আমার ভিডিওগুলো পাবে, অথবা ইউটিউবে ম্যাথ উইজডম লার্নিং খোঁজ করলে ভিডিওগুলো পাবে। অথবা হোয়াটসঅ্যাপ এই নম্বরে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো বা মেসেঞ্জার করতে পারো, অথবা ইউটিউবে কমেন্ট করে জানাতে পারো। যে কোনো সমস্যা হলে ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ, যদিও আমি ম্যাথের টিচার, ফিজিক্যাল লাইনে আমার যেটুকু ধারণা আছে সেই ধারণা দিয়ে আমি বাকি অঙ্ক বা বাকি ফিজিক্যাল লাইনগুলো করাই, কিন্তু অ্যাকচুয়ালি আমি ম্যাথের টিচার, তাই ম্যাথেরটা বেশি প্রেফারেবল করি।
এখানে শেষ।